সত্য বললেই আর রক্ষে হচ্ছে না, জীবনের যেন কোনো মূল্যই অবশিষ্ট নেই এই দেশে। গরু চুরির কথা ফেসবুকে লেখার কারণে যুবদলের এক নেতার রোষানলে পরে প্রাণ দিতে হলো একজন সাধারণ মানুষকে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, এত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেও এখন কারোর প্রাণ কেড়ে নেওয়া যায়। মানুষের জীবনের এখন আর পাখির মতো মূল্য নেই। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি ভাবতে বাধ্য হবেন, আমরা আসলে কোন সমাজে বাস করছি, যে দেশে মানুষের কথা বলার অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য এত বড় একটি গণ অভ্যুত্থান হয়ে গেল। সেই দেশেই আজ একটি ফেসবুক পোস্টের কারণে একজন নিরীহ সবজি বিক্রেতাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হলো। দর্শক, শুরুতেই চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটি। নিহতের নাম ইদ্রিস আলী। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা। অত্যন্ত সাধারণ এবং দরিদ্র একজন মানুষ ছিলেন এই ইদ্রিস। ঢাকার রাস্তায় রাস্তায় তরকারি বিক্রি করে তিনি তার পরিবারের জন্য দুমুঠো অন্নের যোগান দিতেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে এই সাধারণ মানুষটি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। তিনি তার এলাকার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছিলেন। অভিযোগটি ছিল গরু চুরি এবং আনুষঙ্গিক কিছু অপকর্মের। দর্শক, আপনারা সবাই জানেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক হলো সাধারণ মানুষের নিজেদের মতামত প্রকাশের একটি জায়গা। ইদ্রিস হয়তো ভেবেছিলেন স্বাধীন দেশে তিনি তার জনপ্রতিনিধির সমালোচনা করতেই পারেন, কিন্তু তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি এই একটিমাত্র পোস্ট তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। বেশ কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে নিজের গ্রামের বাড়িতে আসেন। এরপর গত ২৬ ফেব্রুয়ারি তিনি স্থানীয় পাখিমারা বাজারে গেলে সেখান থেকে অভিযুক্ত জহিরুল এবং তার সহযোগীরা ইদ্রিসকে ডেকে সরাসরি ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে যায়, যেখানে তার উপর চালানো হয় অমানবিক এবং চরম শারীরিক নির্যাতন। মারাত্মক আঘাতের পর তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা শেষে গত ২ মার্চ রাতে তিনি চিরতরে না ফেরার দেশে পাড়ি জমান। এই পর্যায়ে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেই হয়, সেটি হলো বাকস্বাধীনতা। এই শব্দটি আমরা প্রতিনিয়ত টিভিতে বা পত্রিকায় শুনি, কিন্তু এর আসল অর্থটা কি? রাষ্ট্রের যে কোনো নাগরিক, তিনি যত গরিব বা সাধারণই হন না কেন, দেশের যে কোনো নেতা, জনপ্রতিনিধি বা সরকারের কাজের সমালোচনার পূর্ণ অধিকার রাখেন। এর জন্য তাকে কোনো ধরনের শারীরিক বা মানসিক শাস্তির সম্মুখীন হতে হবে না। এটাই ছিল বাকস্বাধীনতার মূল কথা, যেটি বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন তারা ক্ষমতায় আসলে বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করবেন। কিন্তু এই ঘটনা কি আসলে এই বাকস্বাধীনতার সাথে যায়? গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি হলো এই বাকস্বাধীনতা, কিন্তু ইদ্রিসের ঘটনা আমাদের একটি শিক্ষা দিচ্ছে। এটি প্রমাণ করে যে কাগজে কলমে বাংলাদেশের বাকস্বাধীনতা থাকলেও বাস্তবে তা ক্ষমতাসীনদের পায়ের নিচে পিষ্ট হচ্ছে। একজন ইউনিয়ন পর্যায়ের নেতার বিরুদ্ধে কথা বলার অপরাধে যদি কাউকে প্রাণ হারাতে হয়, তবে রাষ্ট্রের বাকস্বাধীনতা বলে আর কিছু অবশিষ্ট থাকে কি? এটি আসলে ইদ্রিসের শেষ বিদায় নয়, বরং এটি বাংলাদেশের সংবিধানের শেষ বিদায়। দর্শক, এই ঘটনার প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম একই সাথে দুটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি একদিকে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, অন্যদিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। প্যানেল চেয়ারম্যান হলেন স্থানীয় সরকারের এমন একজন প্রতিনিধি যিনি চেয়ারম্যানের অনুপস্থিতিতে এলাকার মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করেন। তার কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। অন্যদিকে যুবদল হলো দেশের অন্যতম বৃহৎ এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপির যুব সংগঠন। একটি রাজনৈতিক দলের যুব সংগঠন দেশের ভবিষ্যৎ। তাদের হওয়ার কথা সবচেয়ে বেশি প্রগতিশীল এবং সহনশীল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো যিনি সাধারণ মানুষের রক্ষক হওয়ার কথা, তিনি এখানে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একটি রাজনৈতিক কার্যালয় যা মানুষের সেবার জন্য তৈরি করার কথা, সেটিকে ব্যবহার করা হচ্ছে একটি চরম নির্যাতনের কেন্দ্র হিসেবে। এটি প্রমাণ করে যে স্থানীয় পর্যায়ে ক্ষমতার দম্ভ বা অহংকার মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। এখানে আরেকটি বিষয় বুঝতে হবে, যাকে বলা হয় পলিটিক্যাল ইগো বা রাজনৈতিক অহংকার। জহিরুল ইসলাম হয়তো মনে করেছেন, আমি এত বড় একজন নেতা আর একজন সামান্য তরকারি বিক্রেতা আমার নামে ফেসবুকে লেখার সাহস পায় কোথা থেকে? এই যে সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করার প্রবণতা, এটি বাংলাদেশের রাজনীতির এক গভীর ব্যাধি। নেতারা ভুলে যান যে
এই সাধারণ মানুষগুলোর ভোটের কারণেই তারা নেতা হয়েছেন। সমালোচনা সহ্য করার ক্ষমতা, যাকে বলা হয় রাজনৈতিক সহনশীলতা অর্থাৎ পলিটিক্যাল টলারেন্স, তা আজ বাংলাদেশের সমাজ থেকে একেবারেই উধাও হয়ে গেছে। কেউ সামান্য একটা আলোচনা করলেই তাকে প্রতিপক্ষ ভেবে চিরতরে থামিয়ে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তা একটি সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। দর্শক, আপনি হয়তো ভাবছেন, দিনে দুপুরে এত বড় একটি ঘটনা ঘটিয়ে অপরাধীরা পার পেয়ে যায় কিভাবে? এর পেছনের প্রধান কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। সমাজে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যেখানে অপরাধীরা মনে করছে, আমি সরকারি দলের নেতা, আমার অনেক ক্ষমতা, সুতরাং আমি যাই করি না কেন প্রশাসন বা আইন আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলামের বক্তব্য শুনলে আপনি অবাক হবেন। তিনি বলেছেন, ইদ্রিস তার কাছে মাপ চাইতে এসেছিল, কিন্তু তিনি বা তার লোকেরা তাকে কোনো আঘাত করেননি। এই যে চরম মিথ্যাচার এবং আইনের প্রতি তোয়াক্কা না করার মানসিকতা, এটি একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর ধরে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার ফলেই আজ তৃণমূল পর্যায়ের নেতারা এত বেপরোয়া হয়ে উঠেছে। দর্শক, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন একটি পরিবর্তিত পরিস্থিতিতে সরকার গঠন করেছে, তখন তাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা ছিল জনগণের। মানুষ আশা করেছিল তারা পূর্ববর্তী সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ থেকে শিক্ষা নিবে, তারা মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করবে। কিন্তু কলাপাড়ার এই ঘটনা প্রমাণ করেছে, দলের শীর্ষ পর্যায় থেকে হয়তো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু তৃণমূল পর্যায়ে দলের চেইন অব কমান্ড বা নিয়ন্ত্রণ একেবারেই ভেঙে পড়েছে। স্থানীয় নেতারা দলের নাম ভাঙিয়ে নিজেদের আখের গোছাচ্ছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। বিএনপির হাইকমান্ড যদি এখনই এই বেপরোয়া নেতাদের লাগাম টেনে না ধরে, তবে সাধারণ মানুষের কাছে তাদের চরম মূল্য দিতে হবে। মানুষ ক্ষমতার অপব্যবহার কখনোই দীর্ঘ সময় ধরে সহ্য করে না। ইতিহাস বারবার এটি প্রমাণ করেছে। ইদ্রিসের এই মর্মান্তিক পরিণতি বাংলাদেশের সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য একটি ভয়াবহ আতঙ্কের বার্তা দিচ্ছে। যারা প্রতিদিন ফেসবুকে ভালো মন্দ লেখেন, সমালোচনা করেন, তারা কি আদৌ নিরাপদ? আজ ইদ্রিসকে তার জীবনের বিনিময়ে এই চরম মূল্য চোকাতে হয়েছে। আগামীকাল হয়তো অন্য কাউকে হতে পারে। এই বিষয়টি সমাজে এমন একটি ভীতিকর পরিবেশ বা কালচার অফ ফিয়ার তৈরি করবে, যেখানে মানুষ ভয়ে তার সত্য কথা বলতেই পারবে না, সবাই চুপ হয়ে যাবে। আর একটি সমাজ যখন চুপ হয়ে যায়, তখন সেখানে অন্যায় এবং দুর্নীতি আরো বেশি জাঁকিয়ে বসে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইদ্রিসের পরিবার এই ঘটনার কি সুষ্ঠু বিচার পাবে, নাকি রাজনৈতিক প্রভাবের কাছে আরো একটি সাধারণ মানুষের প্রাণের মূল্য ধামাচাপা পড়ে যাবে? বর্তমান সরকারের কি উচিত এই ধরনের বেপরোয়া নেতাদের দল থেকে চিরতরে বহিষ্কার করে একটি দৃষ্টান্ত স্থাপন করা? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।